সুজিবাবু, যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন, যে যেভাবে কোথাও প্রকৃতির বদল ঘটছে, যেভাবে কোথাও একটার পর একটা ঘটনা ঘটছে, সরকার চাইলে, সদিচ্ছা থাকলে কি আরও এই ব্যবস্থাগুলো অন্যভাবে মোকাবেলা করা যেত না? উপকূলবর্তী অঞ্চলে মানুষগুলো আরও ভালোভাবে বাঁচতে পারতো না? এইভাবে কি সর্বনাশের সম্মুখীন হতে হতো প্রতি মুহূর্তে? সুজিব কর, আমাকে একটু 2-3 মিনিট সময় দেবেন। আমি একটু পরপর একটু ধারাবাহিকভাবে কতগুলো কথা বলতে চাইছি। প্রকৃতি নিয়ে কিভাবে রাজনীতি হয়েছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে। 1983 সালে প্রথম ইন্দিরা গান্ধী ডিসিশন নিলেন যে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে গাছ লাগানো হবে। তো মরুভূমি কি করে, একটা ভূখণ্ডের মধ্যে অনেকটা মানুষের হৃৎপিণ্ডের মতো, অর্থাৎ পুরো প্রেশার সিস্টেমটাকে রেগুলেট করে। সেই প্রেশার সিস্টেমটাকে আমরা পুরো ভেঙে চুরমার করে দিলাম। 1983 সালের ইন্দিরা গান্ধীকৃত এই যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের কিন্তু কোনো পরবর্তীকালে তার কোনো ইনভেস্টিগেশন ইত্যাদি কিন্তু কিছুই হয়নি। এবং তিনি যে ঘটনাটা ঘটালেন তার প্রভাবে এখন ভারতবর্ষের 11খানা রাজ্য আলটিমেটলি দিনের পর দিন উত্তরোত্তর ভিখিরি হয়ে যাওয়ার মতো অবস্থায় এসেছে। ঘটনাটা কি, বিষয়টা দেখুন। আজকে যে সাইক্লোন নিয়ে আমাদেরকে বসে আলোচনা করতে হচ্ছে, সেই সাইক্লোন কিন্তু তৈরি হবারই কথা নয় যদি ভারতবর্ষের প্রেশার সিস্টেমটা নর্মাল থাকতো। এই প্রেশার সিস্টেমটা কি করতো, আলটিমেটলি এই নিম্নচাপ তৈরি হওয়ার আগে এই টোটাল পাওয়ারটাকে টেনে তুলে নিত ভূমিভাগের মধ্যে। আমরা আমপানের ক্ষেত্রে একই ঘটনা দেখেছি, ফণীর ক্ষেত্রে একই ঘটনা দেখেছি। আমরা কিন্তু শুধুমাত্র বাহ্যিক একটা বিষয় নিয়ে রাজনীতির একটা বড় আঙিনার মধ্যে নেমে পড়ি এবং কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত হয়ে পড়ি। আজকে ভারতবর্ষে একটা আদর্শহীন রাজনীতি সামগ্রিকভাবে আমাদেরকে, সাধারণ মানুষকে গ্রাস করছে, যেখানে আলটিমেটলি কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় না। এবং গ্রহণ করা হয় না বলে আজকে আপনি দেখুন কত নিশ্চিন্তে রাজনৈতিক নেতারা একটা ঘটনাকে নিয়ে, একটা সাইক্লোনকে নিয়ে কিভাবে রাজনৈতিকভাবে নেমে পড়েছেন। আপনি দেখুন কত সুন্দরভাবে সুন্দরবনের মানুষের মধ্যে এটা গেঁথে দেওয়া গেছে যে তোমাদেরকে কংক্রিটের বাঁধ না বানালে তোমরা দুর্যোগের হাত থেকে মুক্ত হতে পারবে না। একবারও কিন্তু তাকে বোঝানো হয়নি যে কংক্রিটের বাঁধ সুন্দরবনে থাকবে না, সুন্দরবনে হারিয়ে যাবে। সুন্দরবনের বায়োডাইভার্সিটি, সুন্দরবনের যে ইকোসিস্টেম এবং সুন্দরবনের যে সাস্টেনেবিলিটি, সেখানে কিন্তু কংক্রিটের বাঁধ কোনোভাবেও গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রতিদিন সুন্দরবন কিন্তু একটু একটু করে নষ্ট হচ্ছে। সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আপনি কোনো রাজনৈতিক নেতার গলায় একবার শুনেছেন যে সুন্দরবন বিপদাপন্ন, কলকাতা শহর বিপদাপন্ন? কলকাতা শহরের মাটির নিচ থেকে প্রত্যেক দিন একটু একটু করে মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে, রাস্তায় ধস নামে, আমরা বলে দিই পাইপলাইন ফেটে গেছে। আপনি কি সত্যি কথাটা বলতে একজন রাজনৈতিক নেতার কাছে শুনেছেন? বাস্তবিক ক্ষেত্রে আমরা সাধারণ মানুষেরা এই সমস্ত রাজনৈতিক নেতাদের হাতের পুতুল হয়ে গেছি। এরা লাগাতার মিথ্যে কথা বলে, যা খুশি বলে এবং মানুষকে অ্যাকচুয়ালি মাথা কিনে নেওয়ার চেষ্টা করে এবং তার দ্বারা জনমতকে তৈরি করার চেষ্টা করে। কোনো সচেতনতা নেই, কোনো বোঝানোর জায়গা নেই, কোনো শাসক দলের কোনো দায়িত্ব নেই। আপনি বলছিলেন যে শহর কলকাতার তলায় মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা গতকালই আলোচনা করছিলাম যে যেভাবে কোথাও এক্সটেনশন হচ্ছে, আরো দক্ষিণে আরো বড় বড় আবাসন তৈরি হয়ে যাচ্ছে, প্রয়োজনীয় পানীয় জলটুকু পর্যন্ত পাওয়া যাবে কি আর কয়েক বছর বাদে? নির্বিচারে কলকাতা শহরের মতো একটা সেন্সিটিভ ল্যান্ডস্কেপ থেকে বোর করে নিশ্চিন্তে পৌরসভা থেকে পারমিশন দেওয়া হয় যে এবং সেখানে জল সাপ্লাই দেওয়া হয়। কলকাতাতে এই বোরিংটাই হচ্ছে একটা মারাত্মক অপরাধ, সেটা কিন্তু পৌরসভা নিশ্চিন্তে করছে। ফলে এই ঘটনা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই কলকাতা শহরটাই ভবিষ্যতে একটা ন্যাক্রোপলিসে পরিণত হবে। তারও আগে হয়তো, যেটা নাসা অলরেডি আমাদের কাছে প্রেডিকশন করে দিয়েছে, যে ভবিষ্যতে এই কলকাতা শহর জলের তলায় তলিয়ে যেতে পারে। এই আশঙ্কা, মারাত্মক একটা আশঙ্কার কথা বলছেন। যেভাবে কোথাও যাচ্ছি আমরা, শুধু রাজনীতি পড়ে থাকবে, আর কিছু থাকবে না। একদম তাই। শহর থাকবে না, গ্রাম থাকবে না, উপকূল থাকবে না। যেভাবে কোথাও একটু একটু করে আমরা আজ থেকে কয়েক বছর আগে, অন্তত 10-15 বছর আগেও, 20 বছর আগেও ভাবতে পারতাম না যে উপকূলবর্তী অঞ্চলে ঝড় এলে তার দাপট সরাসরি কলকাতায় এসে লাগবে। কারণ কোথাও বালিয়ারি ধ্বংস হয়ে গিয়েছে, ম্যানগ্রোভ ধ্বংস হয়ে গিয়েছে। নেতারা মানুষ চাইছেন না, ভোট চাইছেন বেসিক্যালি।
এটাই হয়েছে আজকের দিনের বড় একটা সমস্যার বিষয়। আমি পার্থবাবুর কাছে আরও একবার আসবো। পার্থবাবু, সত্যিকারের কি বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা, এবং যেটা চোখ বন্ধ করে রয়েছি, আসলে দেখতে চাইছি না। যতক্ষণ না পর্যন্ত একটা ব্রিজ ভাঙবে, যতক্ষণ না পর্যন্ত কলকাতায় কোনো বড় বাড়ি এসে ধসে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাববো না। ক্রমাগত নরম মাটি, যেটা দক্ষিণের দিকে যাচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে উপকূলবর্তী অঞ্চলের দিকে এন্টায়ার দক্ষিণবঙ্গের ওপরে নরম মাটির ওপরে লাগাতার বোরিং চলছে, মাটি থেকে জল তুলে নেয়, এবং বিশাল বিশাল প্রাসাদ, মানে বিশাল গগনচুম্বী আবাসনের পর আবাসন তৈরি হচ্ছে। আমরা জানি না এরপর জলস্তর কোথায় গিয়ে পৌঁছবে, কোন জায়গায় যাব, পানীয় জল পাবো কিনা। ঝড় ঝঞ্ঝার কথা, কয়েক বছর আগে পর্যন্ত যেখানে বালিয়ারি ছিল, এই তাজপুর, এই শঙ্করপুর, সেখানে সমস্ত বালি তুলে নেওয়া হয়েছে, সব জায়গায় বাঁধিয়ে দেওয়া হয়েছে, ম্যানগ্রোভ ধ্বংস হয়ে গিয়েছে। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা? এরপরও সরকার বলবে যে আমরা কি ঝড় ঝঞ্ঝা নিয়ে এসেছি, আমরা কি করব? না, আমাদের এখানে সরকার চলে চোর পালালে বুদ্ধি বাড়ে এই মডেলে। ফলে তার আগে পর্যন্ত কেউ প্রস্তুত হয় না। এবং আপনি যেটা বললেন অত্যন্ত প্রাসঙ্গিক। আমার ধারণা এই গরমে কলকাতাবাসী বা আমাদের জেলার মানুষ দেখতে পাবেন যে পানীয় জলের সংকট কাকে বলে। কেন ব্যাঙ্গালোর শহর ইতিমধ্যে যে সংকটের মধ্যে চলে গেছে অলরেডি, এবং মানে ওয়াটার জিরো সিটি বলতে যা বোঝায়, অর্থাৎ যা জল তুলেছে এবং যা বেলাগাম নির্মাণ চলছে সেই জায়গায়, ফলে সেখানে দাঁড়িয়ে জল আর থাকছে না। আমাদের শহরতলিগুলোতেও যে পরিমাণ, আমি বলছি লিগাল অ্যান্ড ইললিগাল বোথ দ্য কনস্ট্রাকশন উইচ আর টেকিং প্লেস, তাতে কিন্তু এইটুকু পরিষ্কার যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব কিছু। এবং সরকারের দল তারা, আমি বলছি, এগুলোকে অ্যালাউ করছেন ঘটতে, তা নাহলে গার্ডেন রিচের মতো একটা ঘটনা ঘটতো না। বলছি এই যে বেআইনি নির্মাণ, এই বেআইনি নির্মাণ শুধু বাড়ি ভেঙে পড়ার বিপদ শুধু নয় স্বর্ণালী, আমাদের এই এন্টায়ার ইকোসিস্টেমটা সেটাকে আসলে ধ্বংস করছে। এইটা সরকার বুঝেও বুঝতে চাইছে না। এই কারণের জন্যই বলছি যে আজকেরও এই স্টেটমেন্ট আপনি পেতেন না যে আসলে যাক গিয়ে এটা একটা সিজনাল বিপদ, কালকের মতো তো রেয়াজটা কেটে গেছে, বাহ তাহলে চিন্তা নেই, আবার এক বছর পরে ভাববো। এই ভাবনার ভিত্তিতে সরকার চললে আমি বলবো পতন অনিবার্য, মানুষের এবং সভ্যতার পতন অনিবার্য। সত্যি পতন। আমি জানি না দেবব্রত আপনার আর কি বলা রয়েছে। গাছ, বড় বড় গাছ, প্রাচীনতম বট গাছগুলো উপড়ে যাচ্ছে প্রতি ঝড়ে। গাছ লাগানো হয়, কিভাবে লাগানো হয়, সেই গাছ আবার কবে বট গাছে পরিণত হবে, কত কত বছর চলে যাবে, সেই হিসেব কি আপনার দল কষছে কখনো? দেবব্রতবাবু হাত তুলছেন আপনি, খুব সংক্ষেপে একটা লাইন উত্তর নেব। পার্থবাবু যেটা বললেন আমাদের সমৃদ্ধ করলে অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ পার্থবাবুকে। কিন্তু যেটা নিষিদ্ধ, আমাদের বোরিং সিস্টেমটা এখন নিষিদ্ধ, সরকার থেকে নিষিদ্ধ করে দেয়, বোরিং করে জল তোলা আর হয় না। আর তারপরও তো হচ্ছে, সরকার থেকে যা নিয়ম পায় সেই অনুযায়ী চলে নাকি? বিভিন্ন প্রকল্প নিয়েছে, জল ভরো প্রকল্প, এবং বছরে যাতে 1 কোটি করে গাছ লাগানো। আপনি জল ভরো প্রকল্প কি আবাসনে কাজে লাগে নাকি? শুনুন, লাগে। আপনি জান একটু সাউদার্ন বাইপাস বলে একটা বাইপাস তৈরি হচ্ছে, সাউদার্ন বাইপাস ব্যবহার করা হচ্ছে, দক্ষিণে যাচ্ছে, সেখানে যান, কোথায় সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে। বড় বড় আবাসনে কি পুকুর তৈরি হয়? না, চেষ্টা করা হচ্ছে। বছরে 1 কোটি গাছ লাগানোর প্রকল্প মমতা ব্যানার্জি নিয়েছেন। দেখুন, একদিনে বা এক মাসে এগুলো, না এক মাসে সম্ভব না, সম্ভব নয়, অনেকগুলো বছর হয়ে গেছে, তারপরে সম্ভব হয়নি। সময় আমাদের একদম শেষ। ভৌগোলিক অবস্থানের জন্য দেবব্রত যেটা বলেছেন আমি অ্যাপ্রিশিয়েট করি। জল ভরো মুখ্যমন্ত্রী ডাক দিচ্ছেন, আর পাড়ায় পাড়ায় প্রমোটাররা পুকুর ধরো পুকুর বোঝাও এই ডাক দিচ্ছেন। সময় একদম শেষ।